ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে দর্শক ভারত বাংলাদেশের সম্পর্কের আহ, অবস্থা কতটুকু তলানিতে যে ঠেকেছে সেটি আসলে বলতে আর দ্বিধা নেই। এরই মাঝে আহ, সীমান্তে কিন্তু এক ধরনের অস্থিরতা আহ, রয়ে গেছে। সীমান্তে অস্থিরতা কিন্তু বন্ধ হচ্ছে না। যেমন ধরুন যে গতকাল আজই বলবো আমি, 21 এপ্রিল বাংলাদেশ সময় আহ, আমার দেশ পত্রিকায় একটি সংবাদ দেখা যাচ্ছে, দুই বাংলাদেশি কৃষককে বিএসএফ এর সামনে নির্যাতন করলো ভারতীয়রা। এবং এই যে বিএসএফ এর সামনে ছবিটি দেখছেন, এক বিএসএফ জওয়ানের পা ধরে আছেন একজন কৃষক, আরেক বিএসএফ এর হাতে সেই কৃষকের কাস্তেটি দেখা যাচ্ছে। এই ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর সীমান্তে। বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে বিএসএফ এর সামনে চরম নির্যাতন করেছে ভারতীয়রা। ওই কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। কি মর্মান্তিক ছবিটি দেখুন। বাংলাদেশের একজন কৃষক ধান কাটতে কিংবা গরুর ঘাস কাটতে গিয়েছিলেন, তাকে ধরে নিয়ে চরম নির্যাতন করা হয়েছে। রোববার সকালে মাধবপুরের সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় হরিণখোলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে রাতে ওই কৃষককে বাংলাদেশে ফেরত আনে বিজিবি। ভারতীয় নির্যাতনের শিকার ওই বাংলাদেশি কৃষকরা হলেন মাধবপুর ইউনিয়নের বেশ কয়েকজন কৃষকের নাম দেওয়া হয়েছে। এখানে তারা বলছেন যে বাংলাদেশি দুই কৃষকের উপর চরম নির্যাতন চালানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন চালানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অভিযোগ, ওই দুই বাংলাদেশি কৃষক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এই জন্য তাদের ধরে নিয়ে আটক করা হয়, পরে তাদেরকে ছাড়ানো হয়। এটি এক ধরনের ভারতীয় বিএসএফ এর এক ধরনের মুখস্থ বুলি। এটি আমরা এর আগেও শুনেছি। তারা সবসময় বলবার চেষ্টা করেন যে অনুপ্রবেশ, কৃষক পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশ করেছেন। কৃষক তো ধান কাটতে গেছেন আমাদের সীমান্তে এলাকায়, কিংবা হয়তো সীমান্তের খুব কাছাকাছি জায়গায় গেছেন। তার জন্য কৃষককে ধরে নিয়ে যেয়ে অমানবিক নির্যাতন চালানো হবে, এটি নিঃসন্দেহে এক ধরনের আমি বলবো যে নিন্দার দাবি তো অবশ্যই রাখে। কিন্তু ভারতীয় মিডিয়া, ভারতীয় গণমাধ্যম কিন্তু আমরা যদি আনন্দবাজার পত্রিকা দেখি, বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ কমতি নেই। এই বাংলাদেশের এই যে সীমান্তে নির্যাতন, সেই ফেলানি হত্যা থেকে শুরু করে সীমান্তে এখনো বাংলাদেশের মরদেহ পড়ে থাকে, এ নিয়ে আনন্দবাজার পত্রিকায় কিংবা ভারতের এনডিটিভিতে কিংবা টাইমস অফ ইন্ডিয়াতে বড় করে সংবাদ প্রচার হয়নি কখনো, কিংবা হয় না, কিংবা করেন না। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এই যে ভারতীয় মিডিয়ার এত আগ্রহ, এত তাদের আকাঙ্ক্ষা, আর এত তাদের প্রবল ইচ্ছা, এটির কারণ কি? দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে লিখবেন। দেখুন, আনন্দবাজার পত্রিকা আজকে আরেকটি বড় রিপোর্ট করেছে। তারা বলছেন, আরাকান আর্মি ঢুকলো বাংলাদেশ ভূখণ্ডের 10 কিলোমিটার অন্দরে, জামায়াতের নিশানায় ইউনুস। এই যে রিপোর্টটি করেছেন, আরাকান আর্মি ঢুকেছে, ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা। আনন্দবাজার.com এই ছবিটি প্রকাশ করেছে। এবং এটি আসলে মূলত ঢুকেছে কেন, সেটি হচ্ছে যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এর আগে সীমান্তে গুলিবর্ষণ, বাংলাদেশের নাগরিকদের অপহরণের অভিযোগ উঠেছে। এবার উঠল সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। তারা যেটি বলছেন যে বাংলাদেশ ভূখণ্ডের অন্দরে 10 কিলোমিটারে ঢুকে উৎসব পালনের অভিযোগ উঠল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এবং রোহিঙ্গা সংগঠনের মুখপাত্র রোহিঙ্গা খবর বলছে, যেটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামাত নামে যা পরিচিত, বিষয়টি নিয়ে নিশানা করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। জামাত এ ব্যাপারে বলেছে। জামাতের মহাসচিব মিয়া গোলাম পারোয়ার বলেন, গত 16-17 এপ্রিল উর্দি পরিহিত অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করে তারা জলকেলি উৎসবে তারা মিলিত হয়েছেন। ছবিটি দেখছেন আপনারা।
যে ছবিটি দেয়া হয়েছে যে বলা হচ্ছে আরাকান আর্মির লোকজন তারা প্রবেশ করেছেন, আনন্দবাজার.com এই রিপোর্টটি করেছে। যদি এটি হয়ে থাকে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অভ্যন্তরীণ বিষয়ের জন্য অবশ্যই হুমকি। যদি সেদিক থেকে নিমন্ত্রণে জলকেলি উৎসবে অংশগ্রহণ করতে আসেন, তাহলে অবশ্যই সীমান্তরক্ষী বাহিনীর বিষয়টি অবগত থাকতে হবে এবং বৈধ কাগজপত্র অবশ্যই থাকতে হবে। যদি না থেকে থাকে, তাহলে পার্বত্য ওই এলাকায় জনপ্রতিনিধি কিংবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি নজরে এনে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করা প্রয়োজন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার যে তাৎপর্যপূর্ণভাবে বান্দরবান জেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন বোর্ডের কয়েকজন পদত্যাগকারী পদের লোকও সেখানে হাজির ছিলেন বলে খবরটিতে বলা হয়েছে ওই জলকিলি উৎসবে। অভিযোগ, মায়ানমার সীমান্তে নজরদারির দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ বেশ কয়েকজন জওয়ান ও অফিসার অদূরে শিবিরে থাকলেও তারা কেউ আরাকান আর্মির নেতাকর্মীদের অনুপ্রবেশে বাধা দেয়নি। এই যে অভিযোগটি আনা হয়েছে, এই অভিযোগটির বিষয়ে আমি একটু বলতে চাই যে আনন্দবাজার পত্রিকা প্রথম আলোকে কোট করে যে রিপোর্টটি করেছে, আমার মনে হয় যে এই বিষয়েও তদন্ত প্রয়োজন এবং দেখা প্রয়োজন। এবং বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের অযাচিত এই যে নাক গলানোর বিষয়টি, এটি তো পরিষ্কার বোঝাই যায় যে বাংলাদেশের সঙ্গে যখন পাকিস্তানের সম্পর্কটা খুব ভালো হয়েছে বা হচ্ছে, বাণিজ্যিক কারণেই দীর্ঘদিন পর ভারতের সাথে যেহেতু সব ধরনের দেন দরবার অনেকটাই কমে এসছে, সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে পণ্য সুবিধা নেয়া কিংবা বাজার অর্থনীতিকে সুন্দর রাখবার জন্য চেষ্টা তো করছে সরকার। সেই সময় ভারতের এক ধরনের মাথা ব্যথা হয়ে উঠেছে বাংলাদেশ যে কেন পাকিস্তানের সঙ্গে তোমার হাত মেলাতে হবে। পাকিস্তান বাংলাদেশ যদি এক হয়ে যায় কিংবা তাদের যদি বন্ধুত্ব বেড়ে যায়, তাহলে তো তাতে ভারতের চিন্তার কারণ হয়ে যাচ্ছে। ফলে আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যে একটি একটি মহড়া হওয়ার কথা ছিল, সেটি ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। দিল্লি নিষেধাজ্ঞা দেওয়ার পরে শ্রীলঙ্কা সেটিকে স্থগিত করেছে। এই যে এক ধরনের এটিকে কি বলবো, নিচু মন মানসিকতা বলবো না, এক ধরনের নোংরা রাজনৈতিক সংস্কার কিংবা রাজনৈতিক পরিচয় ভারত সবসময় তুলে ধরে। খুবই ছোট ছোট বিষয়ে তোমাকে পেঁয়াজ দেব না, তোমার বর্ডার বন্ধ করে দিলাম, ইলিশ মাছ লাগবে না, অমুক করবো না, এইসব করে বাংলাদেশের সাথে ভারত তেমন কোনো সুবিধা নিতে পেরেছে বলে আমার মনে হয় না এবং পারবে বলেও মনে হয় না। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, এমন একটি জাতি, যে জাতি আসলে 1971 সাল থেকে 52 ভাষা আন্দোলন থেকে 1971, 90 পরবর্তী গণঅভ্যুত্থান এবং তারপরে চড়াই উতরাই পেরিয়ে 24-এর আন্দোলনে এই মানুষে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশ জাতি হিসেবে কতটা শক্তিশালী, ঐক্যবদ্ধ। তো সুতরাং ভারতের সাথে এক ধরনের যে অর্থনৈতিক সংগ্রাম যুদ্ধ চলছে, যেহেতু সেই দেশে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, ভারতের এক ধরনের আগ্রহের জায়গা রয়েছে। ফলে তারা চাইছেন যে ভারত প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দাও তার পদে, তার যোগ্য সম্মানে আগের জায়গায় নিয়ে যাও এবং আমার আগের সুবিধা যেগুলো রয়েছে সেগুলো আমাকে দিয়ে দাও। কারণ আমার তো অর্থনীতির 12টা বেজে গেছে। বাংলাদেশের ইতিহাসে এমন করুণ স্বাধীনতার পরে ভারতের অর্থনীতি বাংলাদেশের সঙ্গে এতটা তলানিতে এর আগে কখনো গিয়েছে বলে আমার মনে হয় না। তো এই সবকিছু মিলে আসলে ভারত যে চাপে রয়েছে, ভারত বারবারই বলতে চাইছে বাংলাদেশ চাপে রয়েছে। এটি একেবারেই ভুল কথা। চাপে রয়েছে ভারত। এই ভারতের চাপ অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতিকে থেকে শুরু করে গোটা বিশ্বে ভারতকে কিন্তু এক ধরনের মারাত্মক অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে ফেলেছে। যাই হোক, সুদিন আসুক, দুদেশের অর্থনৈতিক বন্ধুত্বের যে জায়গা রয়েছে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সেটি অক্ষুণ্ণ থাকুক, আদান প্রদান চলুক, কিন্তু তার মধ্যে যেন একপেশে স্বার্থ উদ্ধারের কোনো ধরনের পায়তারা কিংবা এই দাদাগিরি আচরণ, আমি আবারও শব্দটি বলি, এই যে দাদাগিরি ফলানোর যে এক ধরনের চর্চা ভারতের, এটি মনে হয় এখন আর সুযোগ নেই। এই বাংলাদেশে দাদাগিরি করার আর সুযোগ নেই। তা আমার মনে হয় দাদারা এই বিষয়গুলো দেখবেন, দেখে শুনে সুন্দর করে গোটা বিশ্বের অর্থনীতি যেভাবে চলছে, পারস্পরিক সম্পর্ক যেভাবে বজায় রাখেন সবাই, সেভাবেই আপনারা চলবেন। সবাই অনেক ভালো থাকবেন।